আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি সবাই ভালো আছো। বেগম সুফিয়া মডেল কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা সবাই এরই মধ্যে জানি যে আমাদের এই বিষয়গুলোর উপর আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হয় এবং সেগুলো জমা দিতে হয়। তো তার উপরে আমি আজকে তোমাদেরকে ক্লাস নিব। তো আমাদের সবারই অ্যাসাইনমেন্ট 2, আর আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আর আমি তোমাদের সাথে আছি সৈয়দা তানিয়া সুলতানা। তো আমাদের এটা হচ্ছে ইতিহাসের জন্য হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় যে তোমরা যে প্রশ্নটা অলরেডি পেয়েছ সেটা হলো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের রাজনৈতিক ইতিহাসের একটি তুলনামূলক বিশ্লেষণ। প্রাচীন যুগের রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের রাজনৈতিক ইতিহাসের একটা তুলনামূলক বিশ্লেষণ তোমাদেরকে মানে ওই আজকের যে অ্যাসাইনমেন্টের বিষয় সেটা। তো আমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য মূলত আমরা চতুর্থ ও ষষ্ঠ অধ্যায়টাকে দেখতে হবে আমাদেরকে। চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তুগুলোই মূলত হচ্ছে এই প্রাচীন বাংলার এবং মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস। তো আমাদের এই পাঠ শিরোনাম দুটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস। তো এই দুইটা অধ্যায় হলো মূলত এই অ্যাসাইনমেন্টের বিষয়। তো আমরা সবাই মোটামুটি অ্যাসাইনমেন্ট কী করে করতে হয় সেটা মনে হয় জানি। তো নিয়মগুলো আমরা মনে হয় সকলে এতদিনে শিখে ফেলেছি। তো অ্যাসাইনমেন্ট করতে গেলে মূলত এর কিছু নিয়ম, কিছু ধারাবাহিকতা আমাদেরকে মেনটেন করতে হয়। তো অ্যাসাইনমেন্টের মূল জিনিসটা হচ্ছে কাভার পেজ। আমরা যেরকম পরীক্ষা দিই, পরীক্ষায় যখন আমরা অংশগ্রহণ করি সেখানে আমাদের একটা উপরে একটা পেজ থাকে, সেখানে আমাদের নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা এগুলো আমাদেরকে লিখতে হয়। অ্যাসাইনমেন্ট পেপারেও একইভাবে তোমরা প্রথমে তোমার বিদ্যালয়ের নাম, তারপরে শিক্ষার্থীর নাম, তারপরে তুমি লিখবা হচ্ছে প্রথমেই আমাদের আসবে হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম। আজকে আমার অ্যাসাইনমেন্টের বিষয়টা কি, এটা হলো অ্যাসাইনমেন্ট বিষয় মানে এই নয় যে পাঠ্য বই, সেটা না। অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি, বিষয়টা কি। অ্যাসাইনমেন্ট শিরোনাম যেখানে আছে সেখানে তোমরা কি লিখবা? অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে চতুর্থ ও ষষ্ঠ অধ্যায় প্রাচীন যুগের এবং মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসের তুলনামূলক বিশ্লেষণ। এটা হলো আমাদের শিরোনাম। তারপরে হলো আমার বিদ্যালয়ের নাম, তারপরে শিক্ষার্থীর নাম, তারপরে হলো তার শ্রেণী, রোল, বিষয়, শাখা, অ্যাসাইনমেন্ট নং, তারপরে হচ্ছে তোমার জমাদানকারী শিক্ষকের নাম। তুমি এই কলামটা, তোমার এই অপশনটা থাকবে শিক্ষকের নাম। এই বিষয়গুলো দিয়ে তুমি তোমার কাভার পেজটা তৈরি করবা। কাভার পেজটা তৈরি হয়ে গেলে আমরা কি করব? ভিতরের পেজটাতে আমরা লিখবো হচ্ছে নির্ধারিত কাজ। আমার জন্য কি কি নির্ধারিত কাজ দেওয়া আছে, এই নির্ধারিত কাজটা লেখার পরে তোমার যে নির্ধারিত প্রশ্নটা বা নির্ধারিত যে কাজটা তোমাদেরকে, হোমওয়ার্কটা তোমাদেরকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, সেটা তুমি লিখবা। এখন সেখানে 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন এরকম থাকতে পারে। তোমার নির্ধারিত কাজটা লেখা হয়ে গেলে তারপরে তুমি লিখবা নির্ধারিত কাজ নং 1, লিখে তুমি 1 নম্বর প্রশ্নটা শুরু করে দেবে। তবে একটা বিষয় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার লেখার ভিতরে উপাত্ত তথ্য তুমি যেটা দিচ্ছ এবং ধারাবাহিকতা, প্রশ্নে তুমি ধারাবাহিক যে কাজটা করতেছো এটা যেন তোমার বজায় থাকে। আমি বা আমরা যাতে বুঝতে পারি যে তুমি আসলে কি বুঝাইতে চাচ্ছ, বা আমি যেই অপশনটা তোমাকে দিছি তার অপোজিটে তুমি নিজে কি বুঝতে পারছো, এবং তোমার সৃজনশীল কিছু মনোভাব এখানে ফুটিয়ে তুলতে হবে। শুধু যে তুমি বইয়ের উপর ডিপেন্ড করে লিখবে তা কিন্তু না। তোমার মনের, তুমি এই অধ্যায় 2টা বিশ্লেষণের মাধ্যমে তুমি কি পেয়েছো, প্রাচীন যুগের ইতিহাসে তুমি কি পেয়েছো, মধ্যযুগের ইতিহাসে তুমি কি পেয়েছো, এই বিষয়গুলা তোমাকে মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে। তারপরে তুমি 2টাকে নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবা। তো আমি মনে করি যে এতদিনে আমাদের বেশ কিছু 2টা সপ্তাহ অলরেডি চলে গেছে। তো এর মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, এই ভুল ত্রুটিগুলা আমরা যেন সংশোধন করে ফেলি। এবং তোমাদের আমি বারংবার বলে দিয়েছি, আবারও বলি তোমাদের উদ্দেশ্যে, যে অ্যাসাইনমেন্ট পেপার তৈরি করতে তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, বা তুমি কোথাও বুঝতেছো না সেই ক্ষেত্রে তুমি তোমার টিচারের সাথে যোগাযোগ করবা। তো আমাদের আজকের বিষয় হচ্ছে
চতুর্থ অধ্যায় আমাদের আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে আছে গুরুত্বপূর্ণ রাজবংশ আছে এবং তাদের শাসন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রাক পাল যুগের বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে। প্রাচীন বাংলার রাজনৈতিক চর্চায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশের অবদান সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করা সক্ষম। তো আমরা জানব প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ সমূহের মধ্যে কে বা কারা কারা ছিল। প্রথমে হচ্ছে মৌর্য ও গুপ্ত যুগের বাংলা। মৌর্য এবং গুপ্তরা এটা একটা বংশ। মৌর্য এবং গুপ্ত এদের সময়ে রাজনৈতিক অবস্থা বা বাংলার অবস্থা কীরকম ছিল। তারপরে গুপ্তরা যখন চলে গেল তাদের পরবর্তী সময়ে প্রাচীন বাংলার অবস্থা কেমন ছিল। তারপরে হলো স্বাধীন বঙ্গরাজ্য, তারপরে স্বাধীন গৌড়রাজ্য। তা আমরা এখানে বলবো গৌড়ের শাসকের নাম কি ছিল। গৌড়ের এটা আমরা সবাই জানি, মোটামুটি সেই ক্লাস 6 থেকে আমরা জানি, মনে হয় আরও ছোটো ক্লাস থেকে আমরা জানি। গৌড়ের শাসনকর্তা হলো শশাঙ্ক, রাজা শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুপর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুপর্ণ। তারপরে হলো মাচ্ছন্যায় ও পাল বংশ। মাচ্ছন্যায় এবং পাল বংশ, এই যে রাজা শশাঙ্ক তার মৃত্যুর পরবর্তীতে বাংলার ইতিহাসে কি এক অন্ধকার যুগের সূচনা হয়ে যায়। শশাঙ্কের অবর্তমানে বাংলার ইতিহাসে এক চরম অবনতি বা অস্থিরতা শুরু হয়ে যায়। ফলে রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা বেড়ে যায়। এর মধ্যে মাচ্ছন্যায় গোপালের দীর্ঘদিন অরাজকতায় বাংলার মানুষের মন কী হয়ে গিয়েছিল? বিষিয়ে গিয়েছিল। এর চরম দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাগণ স্থির করলেন তারা পরস্পর বিবাদ মিটিয়ে একে অপরের রাজপদে নির্বাচিত করবেন এবং সকলে স্বেচ্ছায় প্রভুত্ব স্বীকার করবেন। মানে তারাই একজনকে নির্বাচন করবে যাকে তারা সবাই তার প্রভুত্ব স্বীকার করে নেবে। তারপরে আমাদের আছে হলো ধর্মপাল। শশাঙ্কের পরে আমরা আসলাম হলো ধর্মপালের শাসন ব্যবস্থা সম্পর্কে। তারপর আছে দক্ষিণ পূর্ব স্বাধীন রাজ্য, বাংলার স্বাধীন রাজ্য সমূহ। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা রাজনৈতিক অবস্থা এবং মধ্যযুগের রাজনৈতিক অবস্থার মধ্যে যে রাজনৈতিক যে বিশ্লেষণটা, এটা আমরা 6ষ্ঠ অধ্যায়ে আছে আমাদের পাঠ শিরোনামে। 4র্থ অধ্যায়ে আছে হলো প্রাচীন বাংলার রাজনৈতিক অবস্থা এবং 6ষ্ঠ অধ্যায়ে আছে আমাদের হলো মধ্যযুগের রাজনৈতিক অবস্থা। তো আমরা সবাই জানি আগে প্রাচীন তারপরে মধ্য, তাই তো নাকি? হ্যাঁ, প্রাচীনকাল তারপরে হলো মধ্যযুগ। তো আমরা 4র্থ অধ্যায়ে জেনেছি হলো প্রাচীন যুগের এবং 6ষ্ঠ অধ্যায়ে আমরা জানবো হলো মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগের রাজনৈতিক ইতিহাসে বাংলায় প্রথম মুসলমান শাসনের সূচনা হয়েছিল কখন? বাংলায় প্রথম মুসলিম শাসনের সূচনা হয়েছিল মধ্যযুগে এবং এই মধ্যযুগে এই শাসনের সূচনা করেছিলেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এ সম্পর্কে আমরা সবাই জানি। উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেছিলেন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার বংশ পরিচয় সম্বন্ধে খুব একটা কিছু জানা না গেলেও তবে এইটুকু আমরা জানি তিনি জাতিতে তুর্কি, বংশে খলজি এবং বৃত্তিতে ভাগ্যান্বেষী সৈনিক। সে ভাগ্যের সন্ধানে একজন সৈনিক হিসেবে বিভিন্ন রাজদরবারে বিভিন্নভাবে ঘুরে বেড়েছে। তারপরে আসলে হলো তুর্কি শাসনের ইতিহাস, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। তারপরে তুর্কি শাসনের ইতিহাস। তারপরে আসলো কে? সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজি। বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস। তারপরে হলো ইলিয়াস শাহী বংশ। তারপরে কি আসলে? এরপরে আসলে হলো ইলিয়াস শাহী বংশ। সোনারগাঁয়ের ফখরুদ্দিন মোবারক শাহ যখন স্বাধীন সুলতান তখন লক্ষণীতে সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মুবারক। সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন। লক্ষণীতে তিনি স্বাধীন রাজ্য গড়ে তোলেন। পরে রাজধানী স্থানান্তর করে পণ্ডুয়ায় আলী শাহ ক্ষমতায় ছিলেন 1342 সাল বা 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই যে দুইটা অধ্যায়, এই দুইটার মধ্যে রাজনৈতিক ইতিহাস, তখনকার রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের
রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ, বিভিন্ন বংশ পর্যায়ক্রমে এই বাংলায় শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন এবং তাদের এই শাসন ব্যবস্থার মাধ্যমে পরবর্তীতে পর্যায়ক্রমে এই শাসন ব্যবস্থা উন্নতি হয়ে আজকের এই বর্তমান পরিস্থিতি এসে পৌঁছেছে। তো আমি আবার বলবো যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলা তোমরা অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবা এবং ক্লিয়ার করে লেখার চেষ্টা করবা, সাবলীল ভাষায় সুন্দরভাবে। বারবার বলি, তথ্য উপাত্ত এবং ধারাবাহিকতা যেন অবশ্যই ঠিক থাকে। তো আমি আজকের মতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা রাখি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাদকমুক্ত থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।